মধ্যবিত্ত পরিবারে সুখে থাকতে চাইলে অবশ্যই আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা আর সম্পদের কারণে অনেক সময় রক্তের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। অনলাইন থেকে নেওয়া হয়েছে, ভালো হবে কি না আজ পর্যন্ত কিন্তু জানি না। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। সকালের নাস্তাটা ছিল একদম সিম্পল। সেমাই দিয়ে রুটি খেতে পছন্দ করে আমার মেয়ে, এর জন্য সেমাই রান্না করেছি। আপনাদের ভাই কিন্তু আলু ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করে, পরে আলু ভাজি করে নিয়েছিলাম। সকালে নাস্তা শেষ করেছি, তারপর বারান্দায় চলে এসেছি। অনেক দিন ধরে কোনো গাছ লাগাতে পারছি না, বিভিন্ন রকম ব্যস্ততা সমস্যা এগুলোর কারণে। যে গাছ লাগিয়েছিলাম কিছু আছে, কিছু নষ্ট হয়ে গিয়েছে। যখন কোথাও ঘুরতে যাওয়া হয়, গাছের যত্ন নিতে পারি না, তখন কিন্তু আমার গাছগুলো নষ্ট হয়ে যায়। এই সময়টা কিন্তু গাছে পানি দেওয়া হয় না, যার কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে কিন্তু আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের ভাই এবার অনলাইনে কিছু বীজ অর্ডার করেছে, বিভিন্ন রকম কালারিং মরিচের আর পদ্ম ফুলের বীজ। জানি না সেগুলো আসলে কতটা কাজে লাগবে। যাই হোক, আমি চাচাকে ডেকেছিলাম, তো চাচা কিন্তু মাটি রেডি করতে খুব ভালো পারেন। দুজন মিলেই করেছি। কিছু চা পাতা ছিল আমার, সেগুলো কিন্তু আমার চা খাওয়া হয় না আর কি, সেগুলো দিয়ে অনেক দিন থেকেই পড়ে আছে, যার জন্য ভাবলাম যে এগুলো যদি মাটির সঙ্গে মিক্সড করা যায় তাহলে ভালো সার হিসেবে কাজ করবে। এছাড়াও যখন চা বানানো হয় তখন কিন্তু সেই চা পাতাগুলো আমি সবসময় গাছের গুঁড়িতে দেওয়ার চেষ্টা করি। আমরা যে বাড়িতে আছি, বাড়ির ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ, আর এগুলো সব কিছু যত্ন করেন কিন্তু চাচা। তো এই চাচা অনেক বছর ধরে এই বাড়িতে আছেন। চাচাকে ডেকেছি আজকে মাটি রেডি করে নেওয়ার জন্য। তো চাচা এসে কিন্তু খুব সুন্দর করে আমাকে মাটিগুলো রেডি করে দিয়েছে। তারপর কিন্তু আমি সেই বীজগুলো লাগিয়েছি। এখন কিন্তু ছোট ছোট চারা বেরিয়েছে, সেগুলো কিন্তু আমি আমার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতে মরিচের বিচির যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট। তো অনলাইন থেকে আপনাদের ভাই নিয়েছেন। যাই হোক, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? জানি না কতটা সুন্দর হবে, তো দেখা যাক। আমি তো দিয়েছি, ছোট ছোট চারা বেরিয়েছে, তবে সবগুলো বীজ থেকে কিন্তু চারা বের হয়নি। কিছুটা হয়েছে আর ছোট ছোট গাছ হয়েছে, সেগুলো কিন্তু আমি শেয়ার করব আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। পদ্ম ফুলের বিচিও কিন্তু নিয়েছেন। তো পদ্ম ফুলের বিচি আমি এক প্যাকেট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একটা সুন্দর পাত্রে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং মাঝে মাঝে কিন্তু পানিগুলো চেঞ্জ করে দিতাম। তো 1 সপ্তাহ 10 দিন পর কিন্তু বিচিগুলো ফেটে গিয়ে খুব সুন্দর চারা বেরিয়েছিল। হঠাৎ কি যে হয়ে গেল, চারাগুলো কিন্তু একাই আবার নষ্ট হয়ে গিয়েছে। তো এবার ভাবলাম যে মাটিতে দিব, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত কিন্তু পদ্ম ফুলের কোনো চারা আমি দেখতে পাইনি। আমার মেয়ে চলে এসেছে, গাছ লাগাতে খুব বেশি পছন্দ করে। তো ছোট ছোট হাত দিয়ে এভাবে কিন্তু পদ্ম ফুলের বিচিগুলো দিয়ে দিচ্ছিল। তারপর ওর দাদু বলতেছিল যে এভাবে না, এভাবে দিতে হয়। তো ঠিক সেরকম করেই কিন্তু দিয়েছে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। প্যাকেটের গায়ে এত সুন্দর সুন্দর কালারিং মরিচ এবং পদ্ম ফুল দেখে সত্যিই কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে। আরও খুশি লাগবে যখন আমার বারান্দায় এরকম কালারিং মরিচ হবে আর এত সুন্দর সুন্দর পদ্ম ফুল হবে। এই অপেক্ষায় রইলাম। এর আগে আমার একটা ভিডিওতে গরুর মাংসের শুটকি ভর্তা রেসিপিটি শেয়ার করেছিলাম। অনেক আপুরাই বলেছেন যে কখনো গরুর মাংসের শুটকি খাওয়া হয়নি কিংবা কীরকম দেখতে। আজকে এজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরুর মাংসের শুটকি যারা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ সম্পর্কে অবশ্যই জানেন। গরুর মাংসের শুটকিটা তৈরির জন্য ফ্রেশ মাংস নিতে হবে এবং লবণ হলুদ মাখিয়ে এভাবে সুতলিতে গেঁথে একদম কড়া রোদে শুকাতে হবে।
গরুর মাংসের শুটকি শুধুমাত্র ভর্তা না, এটা কিন্তু রান্না করে খাওয়া যায়। তো পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে আসে। তারপর আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্না করা যায়। এর সঙ্গে আলু দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ হয়। মাছের শুটকির মতো গরুর মাংসের শুটকি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। গরুর মাংসের শুটকি আজ পর্যন্ত কিন্তু আমি নিজে কখনো তৈরি করিনি, সব সময় বাবার বাড়ি থেকে দিয়েছে আর সেটাই বসে বসে খেয়েছি। আগে যেহেতু আমি আমার একটা ভিডিওতে গরুর মাংসের শুটকির ভর্তা রেসিপিটি শেয়ার করেছিলাম, যার জন্য আজকে আর ভর্তা রেসিপিটি শেয়ার করে ভিডিওটা বড় করব না। আজকে শুটকি ভর্তা করেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই আলু কিন্তু ঢাকাতে পাওয়া যায় না, তাছাড়া বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এই আলু পাওয়া যায় না। এই আলুগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, আর এই আলু সবসময় কিন্তু আমার বাবার বাড়ি থেকে পাঠিয়ে দেয়। এখন আমি আলু এখান থেকে বেছে নিব, কিছু কিছু আলু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো যে আলুগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো কিন্তু আগেই কিন্তু সরিয়ে ফেলতে হবে। একটা আলু নষ্ট হয়ে গেলে বাকি আলুগুলো কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে যায়। যারা আলু, পেঁয়াজ এবং রসুন বেশি করে কিনে রাখেন, কম দাম থাকতে আমরা কিন্তু চেষ্টা করি বেশি বেশি করে কিনে রাখার জন্য। আর এইভাবে বেশি করে কিনে রাখলে মাঝে মাঝেই কিন্তু বাছাই করে নিতে হয়, তা না হলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। একটা পচা নষ্ট আলু যদি ভালো আলুর সঙ্গে থাকে, সেই পচা নষ্ট আলু থেকে যে রসটা বেরিয়ে আসে সেখান থেকে ভালো আলুগুলো কিন্তু পচে যাওয়া শুরু হয়। টাকা আর সম্পদের কাছে রক্তের সম্পর্কগুলো যেন হেরে যাচ্ছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, গতকালকে যখন আমার ছেলের স্কুলে টিফিন দিতে গিয়েছিলাম, তখন বসে এক ভাবির সঙ্গে কিছু কথা হলো। তখন ভাবি অনেক দুঃখ প্রকাশ করলেন, আর তার কথা থেকেই কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। ভাবি হচ্ছেন বাড়ির বড় বউ। আমার মতো কিন্তু ভাবিরাও ঢাকাতে বাসা ভাড়া নিয়ে থাকেন। ভাই যেহেতু এখানে চাকরি করেন, সে সুবাদে তাদেরও ঢাকাতে থাকা, বছরে 1-2 বার কিন্তু তারা বাড়িতে যান। তো গ্রামের বাড়িতে তার দেবর ব্যবসা বাণিজ্য করেন, সব কিছু দেখাশোনা করেন। এর মাঝে যা জমি জায়গা আছে বড় ভাইকে ঠকিয়ে সব কিছু নিয়ে নিয়েছেন, আর সেটাই কিন্তু ভাবি কান্না করে বলছিল। তো যাই হোক, আসলে সম্পদের কাছে, টাকার কাছে কিন্তু সব কিছুই হেরে যাচ্ছে। তার যে বড় ভাই আছেন, ভাবি আছেন কিংবা তাদের সন্তান আছেন, তাদের কথা কিন্তু একটা বারের জন্য চিন্তা করেননি। টাকা আর সম্পদের লোভে এখন রক্তের সম্পর্কগুলো এভাবেই কিন্তু হেরে যাচ্ছে। প্রতিনিয়ত এরকম অনেকজনের কাছেই শুনছি, নিজের চোখে দেখছি বাস্তবতা কতটা কঠিন। এখন যে ভিডিওতে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমার ভাই নিয়ে এসেছিলেন। তো এই যে ছোট ছোট করে দেশি মুরগির বাচ্চা আলাদা আলাদা বক্সে নিয়ে এসেছেন, বিভিন্ন রকমের নদীর মাছ, মিশানো মাছ নিয়ে এসেছেন, আর মিষ্টি নিয়ে এসেছেন। তবে একটা দুঃখের বিষয় হলো, খুবই কষ্ট লাগে এতটা পথ জার্নি করে এসে যখন ভাইটা 1 ঘন্টার জন্য বোনের বাসায় থাকে না কিংবা কিছু খায় না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি দুঃখের এবং কষ্টের। তো ভাইয়া যখন আসেন ঢাকাতে, কাজ সেরে কিন্তু দিনে দিনেই চলে যান, আর একটু দেখা করার জন্যই শুধু আসেন। তো মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো থাকেন, তারপরেও হচ্ছে খুব ব্যস্ততা নিয়ে কোনো কিছু খাবে না। আর পুরো রাত জার্নি করে যখন কেউ আসে, তখন কিন্তু রাতের জার্নি করার পর এমনিতেও খাওয়ার রুচি থাকে না। 6টা 30 মিনিট দরজায় কেউ নক করতেছিল, তারপরেই কিন্তু দেখলাম যে ভাইয়া এসেছে। 7:30 বাজা মাত্রই কিন্তু সে আমার বাসা থেকে চলে গিয়েছে। এই যে একটু বোনকে দেখতে এসেছে, এটাই হচ্ছে রক্তের সম্পর্ক, এটাই হচ্ছে ভালোবাসা। আর ছোট ছোট ভাগনা ভাগ্নি আছে, তাদের সঙ্গেও দেখা করেছে। ঢাকাতে হয়তো বা বিভিন্ন কারণে তার আসা হয় 2 মাস 3 মাস পর পরই, কিন্তু আমার বাসায় কখনোই আসা হয় না। তো যখন আসে তখন কিন্তু মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় হাতে নিয়ে আসে, আর এভাবেই চলে যায়। মনের ভিতরে কিন্তু অনেকটাই কষ্ট থেকে যায় আমার, কখনো ভাইয়ের জন্য কিছু করতে পারি না। যেহেতু ভাইদের জন্য কিছু করতে পারি না, তাদের জন্য শুধু আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, তারা যেন স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে থাকেন, ভালো থাকেন। মধ্যবিত্ত পরিবারে সুখে থাকতে চাইলে এবং খুব ভালোভাবে জীবনযাপন করতে চাইলে অবশ্যই আয় বুঝে ব্যয় করতে হবে। বাচ্চারা যেহেতু বেশি ঝাল খেতে পারে না, তো এই যে 2 রকমের ভর্তা করেছি, এটা কিন্তু আপনাদের ভাই এবং আমার জন্য, আর তার সঙ্গে কিন্তু ডাল রান্না করেছি। বাচ্চাদের জন্য আমি কয়েক টুকরা মাংস, একটু আলু দিয়ে ঝোল করেছি। এভাবেই যদি আমরা একটু হিসাব করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের মাসের শেষে খুব বেশি একটা সমস্যা হবে না।
মধ্যবিত্ত পরিবারে আমাদের কিন্তু সবারই উচিত একটু হিসাব করে চলা, আয় বুঝে ব্যয় করে চলা। আমাদের হাজব্যান্ডের যেরকম ইনকাম আছে, আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমাদের কিন্তু সেভাবেই চলতে হবে। একটু বুদ্ধি করে চললেই কিন্তু পুরো মাস ভালো থাকা যায়। টাকা আর সম্পদের কাছে রক্তের সম্পর্কগুলো হেরে গেলেও আমাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু আমি একদমই এর উল্টোটা দেখেছি। আমার শ্বশুরবাড়িতে আমার ননদ, দেবর, শ্বশুর, শাশুড়ি, আমি সবার কথাই ভালো বলবো। সবাই ভালো, সবার মন মানসিকতাও অনেক ভালো। তবে আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের মন মানসিকতা এরকম ভালোই থাকে। বাস্তব জীবনে যখন অন্যের সমস্যার কথা শুনছি, দেখছি, তখন কিন্তু নিজেকে নিয়েও অনেকটা ভয় হয়। যেহেতু ঢাকাতে থাকি, ভাড়া বাসায় থাকি, একটা সময় তো গ্রামে যেতেই হবে। বটিতে এবং পাটাতে একদমই ধার ছিল না, আর এগুলোতে কাজ করতে যে আমার কতটা কষ্ট হচ্ছিল। ভাগ্য ভালো যে বাসার নিচ দিয়ে যাচ্ছিলেন, তো আমি তাকে ডেকে নিয়ে এসে কিন্তু এগুলো আবার নতুন করে ঠিক করে নিলাম। এখন আমি সামোসা ভেজে নিচ্ছি। এটা ছিল আমাদের বিকেলের নাস্তা। তো বিকেলের নাস্তায় কিন্তু এরকম একটু সামোসা ভেজে নিয়েছিলাম আর একটু চা বানিয়েছিলাম। আমার সবগুলো ভিডিওতে আমি যে কথাটা বলি, আজকেও সেটা বলছি। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।